হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে হিস্ট্রির ওপরে একটা ভিডিও নিয়ে এলাম। ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট অ্যান্ড এনি আদার কম্পিটিটিভ প্রিপারেশন। সো যদি কেউ চ্যানেলটি প্রথম দেখো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। এবং যদি কেউ আমার সঙ্গে পার্সোনালি টিউশন নিতে চাও, ফর অ্যাডমিশন কন্ট্যাক্ট 8910618541 কন্ট্যাক্ট করতে পারো। এখানে আমি ওয়েল এক্সপিরিয়েন্স একজন 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স টিচার। আমি ক্লাস 5 to 10 অল সাবজেক্টস পড়িয়ে থাকি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড 11-12 আর্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ডিগ্রি কোর্স, BA Honors History and General, all papers only for University of Calcutta, competitive preparation, WBCS preparation and also spoken English. For admission, contact 8910618541. সো আজকের টপিক হলো কুষাণ সম্রাট কনিষ্ক সম্বন্ধে একটা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সো ভিডিওটা ভেরি ইনফরমেটিভ হবে। যারা চ্যানেলটি প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে অবশ্যই তাদের মধ্যে শেয়ার করো। সো মৌর্য পরবর্তী যুগে কুষাণ রাজ কনিষ্কের সচেষ্টতায় ভারতে বৈদেশিক আক্রমণের তরঙ্গ বন্ধ হয় এবং মধ্য এশিয়া তথা উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এক ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে ওঠে। তারই ঐকান্তিক প্রচেষ্টায় উন্নত শাসন ব্যবস্থা স্থাপনের পাশাপাশি ভারতীয় শিল্প সাংস্কৃতিক চরম উৎকর্ষ লাভ করে। কনিষ্কের সার্বিক কার্যকলাপকে 3টি পর্বে ভাগ করতে পারি। 1, রাজ্য বিস্তার। 2, বৌদ্ধ ধর্মের পোষকতা বা পৃষ্ঠপোষকতা ও 3, সাংস্কৃতিক বিকাশ। তাহলে 1 নম্বর হচ্ছে রাজ্য বিস্তার। কি বলছে না, সমকালীন বিভিন্ন মুদ্রা ও গ্রন্থ থেকে জানা যায় যে কনিষ্ক বহু রাজ্য জয় করেন এবং এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়ে ওঠেন। চীনা ও তিব্বতী সূত্র থেকে আমরা জানতে পারি বা উল্লেখ আছে যে সাকেত অর্থাৎ অযোধ্যা ও পাটলিপুত্রে তিনি আধিপত্য স্থাপত্য বা বিস্তার করেন বা স্থাপন করেন। কনিষ্কের খরষ্টি লিপি থেকে জানা যায় যে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, উত্তর সিন্ধু অঞ্চল ও গান্ধার তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। রাস্তরঙ্গিনী থেকে জানা যায় যে কাশ্মীর তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কথিত আছে তিনি চীনকে পরাজিত করে কাশগড়, খোটান, ইয়ারখণ্ড তিনি দখল করেন। তবে এই তথ্যের সত্যতা সম্পর্কে কিন্তু সন্দেহ আছে। তবে মোটামুটিভাবে কনিষ্কের রাজধানী উত্তরে খোটান থেকে দক্ষিণে মহারাষ্ট্র পর্যন্ত এবং পশ্চিমে খোরাসান থেকে পূর্বে বেনারস পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমান পেশোয়ার অর্থাৎ পুরুষপুর ছিল তার কনিষ্কের রাজধানী। নেক্সট, নাম্বার 2 পয়েন্ট, বৌদ্ধ ধর্মের বিকাশ, যেটা 2 নম্বর পয়েন্টে বলেছিলাম। সাম্রাজ্যের সম্প্রসারণ তথা সুদক্ষ শাসন ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে সঙ্গে কনিষ্ক বৌদ্ধ ধর্মের প্রতি আন্তরিক আনুগত্য প্রকাশ করেন। বৌদ্ধ ধর্মের প্রতি তার এই সবিশেষ শ্রদ্ধাটুকু সুস্পষ্ট হয় ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী এই মন্তব্যে যে রাজ্য বিজেতার তুলনায় শাক্যমুনির ধর্মের অর্থাৎ
বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে কনিষ্ক বেশি খ্যাতি লাভ করেছিলেন। তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। বৌদ্ধ পণ্ডিত পার্শ্বের পরামর্শে কাশ্মীরে এক বৌদ্ধ মহাসম্মেলন আহ্বান করেন। এই সম্মেলন চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি নামে পরিচিত। এই ধর্মসভায় মহাযান ধর্মমত গঠিত হয়। কনিষ্কের প্রচেষ্টায় চীনে ও পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত হলেও কনিষ্ক অন্যান্য ধর্মের প্রতি যথেষ্ট উদারতা ও সহিষ্ণুতা মনোভাব প্রকাশ করেন। নেক্সট পয়েন্ট নাম্বার 3, যেটা বলেছিলাম, সাংস্কৃতিক বিকাশ। কনিষ্কের শাসনকালে ভারতে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিপুল অগ্রগতি ঘটে। আলোচ্য সময়কালে ভাস্কর্য শিল্পে গান্ধার রীতি ও মথুরা রীতি, এই দুইটি নতুন ধারা লক্ষ্য করা যায়। গ্রিক, রোমান এবং ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে গান্ধার শিল্প বিকাশ লাভ করে। এই সংমিশ্রিত শিল্পরীতি সম্পর্কে ঐতিহাসিকদের মতামত হলো এই যে গান্ধার রীতির ভাস্করের হৃদয় ছিল ভারতীয় আর হাত দুখানি ছিল গ্রিক। স্থাপত্য শিল্প প্রধানত মন্দির ও বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। হিউয়েনসাংয়ের বিবরণ থেকে জানা যায় যে কনিষ্কের আমলে পুরুষপুর বা পেশোয়ারে বুদ্ধের বিখ্যাত চৈত্যটি নির্মিত হয়েছিল। এছাড়া তার আমলে অসংখ্য স্তূপ ও বিহার নির্মিত হয়। জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও কনিষ্কের রাজত্বকাল স্মরণীয়। নেক্সট হচ্ছে সাহিত্য পয়েন্ট। শিল্পের মতো সাহিত্যের ক্ষেত্রেও অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র, চরক, সুশ্রুত প্রভৃতি পণ্ডিত মানুষদের আবির্ভাবে সাহিত্যের একটি শাখার উল্লেখযোগ্য উন্নতি ঘটে। বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু তার রাজসভা অলঙ্কৃত করেছিলেন। পণ্ডিত অশ্বঘোষের বুদ্ধচরিত এই আমলেই রচিত হয়। দার্শনিক নাগার্জুন এই সময়ে মহাযান বৌদ্ধ মতের ব্যাখ্যা করেন। তার বিখ্যাত রচনা হলো প্রজ্ঞা পারমিতা সূত্র। কনিষ্কের শাসনকালে ভেষজ বিজ্ঞানের সুপণ্ডিত চরক ও শল্যবিদ সুশ্রুত খ্যাতি লাভ করেন। শকাব্দ প্রবর্তন, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কনিষ্কের জন্য। প্রশ্নে কনিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে শকাব্দ নামে এক নতুন বর্ষ গণনার প্রবর্তন করেন এবং ওই বৎসর তিনি সিংহাসন আরোহণ করেছিলেন। কিন্তু কনিষ্ক কর্তৃক শকাব্দ প্রবর্তন এবং তার সিংহাসন আরোহণের তারিখ নিয়ে ঐতিহাসিকরা পরস্পর বিরোধী মতবাদ প্রকাশ করেছেন। তবে অধিকাংশ ঐতিহাসিকই কনিষ্ক শকাব্দের প্রবর্তক এই মতকেই সমর্থন জানিয়েছেন। এবারে বলবো সমালোচনা। কি কি সমালোচনা ছিল? এত তো ভালো কিছু বললাম কনিষ্ক সম্পর্কে, সমালোচনা কি ছিল না, বিভিন্ন সংস্কারধর্মী কাজে আত্মনিয়োগ করা সত্ত্বেও কনিষ্কের কার্যকলাপ কিন্তু একেবারে ত্রুটিমুক্ত ছিল না। কারণ এক, তার আমলেই বৌদ্ধ ধর্ম হিনযান ও মহাযান এই দুই ভাগে বিভক্ত হয়ে তার সহজাত জনপ্রিয়তা হারায়। দুই, কুষাণ যুগের রচিত গান্ধার শিল্প ছিল নিষ্প্রাণ। তাছাড়া এই শিল্প উত্তর ভারতের সীমিত অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরিশেষে বলতে পারি, উপরোক্ত দুর্বলতা সত্ত্বেও
কনিষ্কের রাজত্বকাল প্রাচীন ভারতের ইতিহাসে এক গৌরবময় ও সৃজনশীল পর্ব। রাজনৈতিক স্থায়িত্ব, অর্থনৈতিক অগ্রগতি ও সাংস্কৃতিক বিকাশ প্রতিটি ক্ষেত্রেই কনিষ্ক ও তার শাসনকাল কৃতিত্ব অর্জন করেছিল। সো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। যারা আমার ইউটিউব পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে আমার সঙ্গে থেকো। আমার নিত্য দিনের ভিডিও আমি দিতে থাকি ফর এডুকেশনাল। থ্যাংক ইউ।